আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। জানো যে আমাদের যে করোনা পরিস্থিতি, যার কারণে আমাদের যে স্কুল কলেজ সব বন্ধ আছে, সেটা কি হচ্ছে আরও ভয়াবহ হচ্ছে। তো সবাই বাসায় থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে এবং বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধুবে এবং বাইরে যখন যাবে তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো তোমরা জানো যে তোমাদের যে প্রথম মিড সেমিস্টার পরীক্ষা সেটা শেষ হয়ে গেছে। তো মিড সেমিস্টার পরীক্ষার পরে আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস অনুযায়ী আজকে আমরা পড়বো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে তোমরা জানো তোমাদের মিড সেমিস্টার পরীক্ষায় প্রথম 3টা অধ্যায় ছিল, অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3। আর আজকে আমরা পড়বো ব্যাংকিং অংশের 8ম অধ্যায়। আর তোমরা জানো যে তোমাদের ফাইনাল সেমিস্টারের সিলেবাস তোমরা অলরেডি তোমরা হাতে পেয়ে গেছো আশা করি। তো সেই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম এফটি পরীক্ষায় সিলেবাস হচ্ছে 8ম অধ্যায়, যে কারণে আজকে আমি শুরু করবো কি 8ম অধ্যায়। তাহলে আসলে আমরা চলে যাই মূল পাঠে। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো 8ম অধ্যায়। দেখো 8ম অধ্যায় হচ্ছে কি মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। তাহলে আমরা এখানে 3টা সব টপিক নিয়ে আলোচনা করবো। সেগুলো হচ্ছে কি মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। তাহলে প্রথমে আসি আমরা কি মুদ্রা নিয়ে পড়বো। দেখো প্রথমে আমরা আসি মুদ্রা ও মুদ্রা তার ইতিহাস। দেখো প্রথমে আসি মুদ্রার ইতিহাস নিয়ে। দেখো আমাদের বিশ্বে আমরা যে বর্তমানে যে টাকা ব্যবহার করি, যার ফলে কি আমরা সহজেই একটা দ্রব্য ক্রয় করতে পারি, কিন্তু অতীতে কিন্তু এরকম ছিল না। একটা সময় কি মানুষ অর্থের প্রয়োজনীয়তার কারণে তখন মানুষ কি করে অর্থের আবিষ্কার করে, কিন্তু তার আগে মানুষ কি করতো, কিভাবে বিনিময় করতো বা একজনের প্রয়োজন মেটাতো, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো সর্বপ্রথম যখন মানুষ একজন আরেকজনের সাথে বসবাস করা শুরু করেছে, অর্থাৎ দলবদ্ধভাবে বসবাস করা শুরু করেছে, তখন কি মানুষের চাহিদা দেখা যায় যে আমার এটা প্রয়োজন, অন্যজনের আরেকটা প্রয়োজন, যার ফলে কি হয় একটা প্রথার সিস্টেম করে তারা। তখন কি যেহেতু অর্থ ছিল না, সে তারা কি করতো একটা দ্রব্যের বিনিময়ে আরেকটা দ্রব্য বিনিময় করতো, যার নাম ছিল কি বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। তো এই প্রথা কি হয় মানুষের জ্ঞান বুদ্ধি তারপর কর্মকাণ্ড, বিশেষভাবে বিনিময় কর্মকাণ্ডের প্রসার ঘটার সাথে সাথে মানুষের দৈনন্দিন চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে বিনিময় প্রথায় কি হয় প্রবলেম দেখা দেয়, যে একজনের যেটা প্রয়োজন অন্যজনের সেটা প্রয়োজন নয়। যেরকম ধরো যার চাল আছে তার মাছ প্রয়োজন, কিন্তু মাছওয়ালার চালের প্রয়োজন নেই, যে কারণে কি হয় বিনিময় প্রথায় সমস্যা দেখা দেয়। তখন থেকে কি হয় মানুষ মুদ্রার প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করে এবং মুদ্রা আবিষ্কারের প্রচেষ্টা চালায়। দেখো মুদ্রা আবিষ্কারের প্রচেষ্টা বা প্রক্রিয়ায় মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বস্তু মুদ্রা হিসেবে ব্যবহার করে। এগুলো কি ছিল ঝিনুক, পোড়ামাটি, পাথর, হাতির দাঁত, হাঙরের দাঁত, কড়ি ইত্যাদি বিষয়গুলো কি ছিল মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে তামা, রূপা ও স্বর্ণের ব্যবহারও লক্ষ্য করা যায়, দেখা যায়। কিন্তু পরবর্তী সময়ে যখন স্বর্ণ বা রৌপ্য মুদ্রার ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায়, তখন কি হচ্ছে এটা ক্ষেত্রে আরও একটি সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে কি মানুষ স্বর্ণ বা রৌপ্য কী হয় অলঙ্কার আদি ও অন্যান্য বস্তু তৈরিতে ব্যবহার শুরু করে, যার ফলে কি এগুলার স্টক বা কি বলে মজুদ কমতে থাকে। যার ফলে যতই একটা দেশ যত পরিমাণে মুদ্রা তৈরি করুক না কেন, মুদ্রার অভাব থাকেই, যার ফলে কি হয় কাগজি মুদ্রার আবিষ্কার শুরু হয় বা প্রয়োজন দেখা দেয়। 19বিংশ শতাব্দীতে সর্বপ্রথম কি কাগজি মুদ্রা ব্যবহার শুরু হয়। আর কাগজি মুদ্রার ব্যবহার এত সহজলভ্য, সহজে বহনযোগ্য ইত্যাদির কারণে কি হয় বর্তমানে ধাতব মুদ্রার ব্যবহার ক্রমশ কমে আসছে। দেখো আমরা যে আমাদের দেশের কথাই যদি আমরা চিন্তা করি, আমাদের দেশে কিন্তু আমরা সব কিছুই কি হয় কাগজি মুদ্রায় বেশি ব্যবহার করি। আমাদের যে কয়েনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা খুব কম পরিমাণে ব্যবহার করে থাকি। এবার আসি আমরা মুদ্রার সংজ্ঞা। দেখো এতক্ষণ আমরা কি পড়লাম মুদ্রার ইতিহাস, এখন আমরা কি পড়বো মুদ্রার সংজ্ঞা। দেখো মুদ্রা হচ্ছে কি, মুদ্রা বলতে আমরা এমন একটা বস্তুকে বুঝি যা কি করে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে। অর্থাৎ ওই বস্তুই মুদ্রা হিসেবে গঠিত হবে যারা কি করে এই 3টা কাজ সম্পাদন করবে। এই কাজগুলো কি কি, যেটা কি হচ্ছে মুদ্রার কাজ। প্রথমে হচ্ছে কি বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ মুদ্রা কি করে কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে বিনিময়ের মাধ্যম, আর এটা কি মুদ্রার প্রধান কাজ। এরপর সঞ্চয় ভাণ্ডার,
অন্যান্য বস্তু স্বর্ণ মুদ্রা, তারপরে স্বর্ণ রৌপ্য ইত্যাদির মাধ্যমে সঞ্চয় করা কিন্তু কঠিন না, যা কী করে সহজে আবার রূপান্তর করাও যায় না, যার ফলে কি হয় টাকার মাধ্যমে অর্থাৎ অর্থের মাধ্যমে সঞ্চয় করা কিন্তু সবচেয়ে সহজ, এবং এর মধ্যে হিসাবের কাজ করা থেকে শুরু করে সকল কাজই কি সঞ্চয়ের কাজটি খুব সহজ হয়ে যায়। এরপর সর্বশেষ মূল্যের পরিমাপক, অর্থাৎ যে কোনো বস্তুর মূল্যই কি অর্থের মাধ্যমে করা সম্ভব। এরপর আসি পরবর্তী টপিক, সেটা হচ্ছে কি মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক। আমরা জানি মুদ্রা আবিষ্কারের পরপরই কি হয় ব্যাংকের কার্যক্রম বা প্রয়োজনীয়তা দেখা দেয়, যার জন্য মুদ্রাকে কি বলা হয় ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। অর্থাৎ ব্যাংক কি করে মুদ্রা নিয়ে কাজ করে, অর্থাৎ এদের ব্যবসার মূল উপাদানই কি অর্থ, যার কারণেই অর্থকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। এরপর আসি ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার। দেখো এখানে আমাদের ব্যাংক, আমরা যখনই প্রথম শব্দটা পড়েছি ব্যাংক, ব্যাংক কি ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা কি করে ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে, মুনাফা অর্জনের নিমিত্তে তা কি করে বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র অনির্দিষ্ট সময়তে সঞ্চয়কারীর কাছে ফেরত দিতে বাধ্য থাকে। অর্থাৎ ব্যাংক কি একটি আর্থিক প্রতিষ্ঠান যা কি করে অর্থের ব্যবসায় লিপ্ত থাকে। দেখো ব্যাংক শব্দটি প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংক, ব্যাংকিও, ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, কারণ এখানে কি মতবাদ অনেকগুলো রয়েছে, কারণ আধুনিক ব্যাংক শব্দটি যে কোন মূল শব্দ থেকে মূলত এসেছে সেটা এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে অনেকের মতে ব্যাংক শব্দটি কি হয় ল্যাটিন শব্দ থেকে আবিষ্কৃত হয়েছে। আর মধ্যযুগে অর্থনীতির ইতিহাসে দেখা যায় কি ইটালি লম্বার্ডি স্ট্রিটে এক শ্রেণীর লোক লম্বা টেবিল বা টুলে বসে অর্থ জমা রাখা ও অর্থ ধার দেওয়ার ব্যবসা পরিচালনা করতো, যা ইউরোপ ও ল্যাটিন আমেরিকাতেও পরিচালিত হতো, যার কারণে ব্যাংক শব্দটি ল্যাটিন উৎপত্তির পিছনে বেশ সমর্থন দেখা যায়। অর্থাৎ কি ব্যাংক শব্দটি যে ল্যাটিন শব্দ থেকে এসেছে তা এখানেই প্রমাণিত হয়। এরপরে আসি ব্যাংকিং কি। দেখো অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংকের সংজ্ঞাটা আগে পড়ে নিই আমরা। অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা ও ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। তাহলে কি ব্যাংক কি, তোমরা যখনই ব্যাংকের সংজ্ঞাটা লিখবে এই সংজ্ঞাটা লেখার চেষ্টা করবে। দেখো এখানে খুব সুন্দর করে সংজ্ঞাটা লেখা হয়েছে, ছোট এবং সুন্দর। ব্যাংক হচ্ছে কি অর্থ জমা, তোলা ও ঋণ দেওয়ার একটি নিরাপদ, এখানে একটু আর্থিক শব্দটা দিয়ে দিও, আর্থিক প্রতিষ্ঠান। আর ব্যাংকিং হচ্ছে ব্যাংকের কার্যাবলীর বিস্তৃত ধারণা, অর্থাৎ ব্যাংকের মধ্যে যে সকল কার্যাবলী সম্পাদন করা হয় তাকে কি বলে ব্যাংকিং বলে। তাহলে ব্যাংক কি, ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান, আর ব্যাংকিং কি, ব্যাংকিং হচ্ছে ব্যাংকের কার্যাবলী। তাহলে আসলে আমরা ব্যাংকের প্রধান কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করি। দেখো ব্যাংকের প্রধান কার্যাবলী হচ্ছে জনগণ থেকে অর্থ বা আমানত সংগ্রহ, ঋণদান, বাট্টাকরণ, বিনিময় বিলের স্বীকৃতি, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন, অর্থ স্থানান্তর, মূল্যবান দলিল বা বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা, সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেওয়া। এক্ষেত্রে ব্যাংকের প্রধান কাজ হচ্ছে জনগণ থেকে অর্থ বা আমানত সংগ্রহ করা। ব্যাংক কী করে আমানতের বিপরীতে সুদ প্রদানের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থগুলো সংগ্রহ করে। এরপর সেই ঋণদান, ব্যাংক কী করে জনগণ থেকে যে সঞ্চিত অর্থটা রয়েছে এটা প্রয়োজনীয় তহবিলে তুলনামূলক বেশি সুদে ঋণ দিয়ে থাকে, এবং এই ঋণের সুদ থেকে কী করে ব্যাংক মুনাফা অর্জন করে। এরপর আসে বাট্টাকরণ ও বিনিময় বিলের স্বীকৃতি। ব্যাংকের আরেকটি প্রধান কাজ হচ্ছে প্রাপ্য বিল বা প্রদেয় বিলে বাট্টাকরণ। অর্থাৎ প্রাপ্য বিল বা প্রদেয় বিল হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে সংগঠিত একটি বিনিময় বিল, যেখানে কী করে ক্রেতা বিক্রেতাকে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট শর্তে অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়। এক্ষেত্রে যখন বিক্রেতার অর্থের প্রয়োজন হয় তখন বিক্রেতা কী করে ওই বিলটি মেয়াদ শেষের পূর্বেই ব্যাংকে কী করে কম অর্থে ওটা বাট্টাকরণ করতে পারে। এপাশে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন। দেখো বৈদেশিক বাণিজ্যে একটা দুইটা পক্ষ থাকে, আমদানিকারক ও রপ্তানিকারক। আর এর মধ্যে আরেকটা বড় সমস্যা থাকে, সেটা হচ্ছে কি দেশীয় মুদ্রা, বৈদেশিক মুদ্রা। অর্থাৎ যে দেশ থেকে ক্রয় করবে সে দেশ তো তোমার মুদ্রা, যে দেশ ক্রয় করবে সে দেশ তো যার কাছ থেকে ক্রয় করবে সে দেশের মুদ্রা অর্থ পরিশোধ করতে হবে। অর্থাৎ এখানে কি করতে হচ্ছে অর্থটা আদান প্রদান বা বিনিময়ের প্রয়োজন হচ্ছে, যে কাজটি কী করে ব্যাংক করে। ব্যাংক অত্যন্ত সহজভাবেই এই কাজটি করে দেয়। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রত্যয়নপত্র বা লেটার অফ ক্রেডিট বা এলসির মাধ্যমে
ব্যাংক কি করে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষে অগ্রিম অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে থাকে। অর্থাৎ এখানে কি করে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে একটা নিশ্চয়তা পত্র দেয়, যেখানে কি করে যদি রপ্তানিকারক অর্থ পরিশোধ নাও করে সেখানে ব্যাংক কি করবে তার অর্থটি পরিশোধ করে দেবে। এরকম একটা নিশ্চয়তা পত্র যার নাম কি প্রত্যয়নপত্র বা লেটার অফ ক্রেডিট বা এলসি। এছাড়াও ব্যাংক কি করে এক শহর থেকে অন্য শহরে অর্থ স্থানান্তরের কাজটি সহজভাবে করে দেয়। এক দেশ থেকে ভিন্ন দেশেরও অর্থ স্থানান্তরের কাজটি কী করে ব্যাংকের মাধ্যমে সহজেই করা যায়। এরপরে সে ব্যাংক কী করে তার গ্রাহকের মূল্যবান দলিলপত্র, বস্তু ইত্যাদি নিরাপত্তার সাথে সংরক্ষণ করে লকার সিস্টেমের মাধ্যমে। সর্বশেষ ব্যাংক আরও কাজ করে তার মক্কেলদের সম্পদ ব্যবস্থাপনা, অর্থ বিষয়ে কী করে উপদেশও দিয়ে থাকে। এরপরে আসি আমাদের আজকের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে কি ব্যাংকার। ব্যাংকার হচ্ছে ব্যাংকিং ব্যবসার সাথে যে সকল ব্যক্তিবর্গ জড়িত থাকে তাকে কি বলে ব্যাংকার বলে। সাধারণ ভাষায় যদি আমরা বলি যে ব্যাংকে যে সকল ব্যক্তি কাজ করে তাদেরকে কি বলে ব্যাংকার বলে। তাহলে আমরা আজকে তিনটা শব্দের মধ্যে তিনটার মধ্যে তোমরা সাধারণত গুলিয়ে যাও, সেটা হচ্ছে কি ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার। তাহলে আমি আবার একটু বলে দিই, ব্যাংক হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকিং হচ্ছে ওই প্রতিষ্ঠানে যে সকল কাজ করা হয় সেই কাজ, আর ব্যাংকার হচ্ছে যারা ওই কাজগুলো করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এতটুকু। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।